ওই হচ্ছে পাকিস্তান। এই যে तुर्तुक ग्राम का ही है आप? तो आपका घर में जाऊंगा तो खाना खिलाएगा? खाना खिलाते क्यों नहीं सर? পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের লেক হলো এই প্যাংগং লেক। স্নোফল হচ্ছে একদিকে, চারিদিকে বরফ। দূরে যে নদীটা দেখছেন ওটা হচ্ছে জাংস্কান নদী। লাদাখ ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে আসছি লাদাখ ট্যুর গাইড। বিশেষ করে যারা লাদাখ ট্যুরের কথা ভাবছেন তারা একটি ভিডিওর মাধ্যমে লাদাখের সব কিছু খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। সেই সাথে ভিডিওর শেষে পাবেন খরচের হিসাব। এই প্রচণ্ড গরমে আমরা যাচ্ছি ঠান্ডার দেশে, মানে লাদাখ। তো আপাতত হাওড়া স্টেশনের বাইরে আছি। এখান থেকে বিকাল 4:50-এ রাজধানী এক্সপ্রেস ধরে যাব নিউ দিল্লি। 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে পড়েছে। ঠিক 5টায় আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। লাদাখ ট্যুরটা আমরা শ্রীনগরের দিক থেকে করতে চাই, অর্থাৎ আমাদের শ্রীনগর যেতে হবে। আমরা প্রথমে রাজধানীতে করে যাচ্ছি নিউ দিল্লি, সেখান থেকে কাটরা যাব শ্রীশক্তি এক্সপ্রেসে, সবশেষে কাটরা থেকে শ্রীনগর যাব বন্দে ভারত এক্সপ্রেসে। আপনারা চাইলে কলকাতার দিক থেকে ডাইরেক্ট জম্মু তাওয়ায় গিয়ে সেখান থেকে শ্রীনগরের ট্রেন ধরতে পারেন। জম্মু যাওয়ার জন্য 3টি ট্রেন রয়েছে, হামসাফর এক্সপ্রেস, জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং হিমগিরি এক্সপ্রেস। এখানে তাদের ভাড়া সহ ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন। লাদাখ ট্যুর নিজেরা অ্যারেঞ্জ করে করা যায়, আবার অনেকে এজেন্সি ধরেও গিয়ে থাকেন। নিজেরা অ্যারেঞ্জ করলে খাওয়া দাওয়ার একটা সমস্যা থেকেই থাকে, মানে আপনাকে সবসময় লাদাখের লোকাল খাবারই খেতে হবে। এক্ষেত্রে কিছুদিন পরেই পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এজেন্সির সাথে গেলে এই প্রবলেমটা থাকছে না, আপনি সবসময় বাঙালি খাবারই খাবেন। এছাড়া গ্রুপে যদি কম সংখ্যক লোক থাকে তাহলে গাড়ি ভাড়া কিন্তু অনেকটাই বেশি পড়বে, সেক্ষেত্রে এজেন্সির সাথে যাওয়াই লাভজনক। তাই আমরা বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী নামক একটা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, ডানকুনিতে যাদের অফিস। কলকাতা টু কলকাতা 14 রাত 15 দিনের জন্য এই ট্যুরের প্যাকেজ পড়েছে পার হেড 42,500। এটা ট্রিপল শেয়ারিং, মানে এক রুমে 3 জন থাকবেন, আর ডবল শেয়ারিং হলে পড়বে 43,500। মনে রাখবেন জম্মু পর্যন্ত এই প্যাকেজে কিন্তু ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার থাকছে না। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতের টিকিট এবং খাবার দুটোই থাকছে। চলুন দেখে নেওয়া যাক তাদের এই প্যাকেজে কি কি থাকছে আর কি কি থাকছে না। বেসিক 3টি জিনিস, মানে থাকার জন্য হোটেল, ঘোরার জন্য ট্রাভেলার কার এবং বাঙালি খাবার তো থাকছেই, সেই সাথে বন্দে ভারতের টিকিট, ডাল লেকে শিকারার টিকিট এবং পার হেড পার ডে 1 লিটার করে মিনারেল ওয়াটার। সেই সাথে একটা ব্যাগ গিফট করছে, যার মধ্যে একটা টুপি থাকছে, একটা থালা এবং একটা চায়ের কাপ। এছাড়া ফ্যামিলি পিছু একটা অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে। আর প্যাকেজের বাইরে রয়েছে জম্মু পর্যন্ত ট্রেন টিকিট এবং ট্রেনের খাবার, কোনো রকম এন্ট্রি ফি, সাথে এক্সট্রা যদি কোথাও কার ভাড়া করা লাগে সেটাও কিন্তু দিচ্ছে না। এবং পার্সোনালি যদি কোথাও রাইডিং করেন, মানে ক্যামেল সাফারি, এটিভি রাইডিং বা কোথাও খাবার খান, সেটা কিন্তু এর মধ্যে থাকছে না। শ্রীনগর ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসছে, আর এখানে সিকিউরিটি কিন্তু খুব হাই। আমরা এবার পার্কিং এরিয়ায় চলে এসেছি, এখান থেকে গাড়ি ধরবো, হোটেল পর্যন্ত যাব। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মার্সিডিজ বেঞ্জের ট্রাভেলার গাড়ি। আমরা এই লাদাখ ট্যুরে টোটাল 10 রাত থাকব। শ্রীনগর এবং কার্গিলে 1 রাত করে, লে এবং নুব্রা ভ্যালিতে 2 রাত করে, এরপর প্যাংগং, সমরিরি, কেলং এবং মানালিতে 1 রাত করে কাটাবো। যারা নিজেরা ট্যুর করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা শ্রীনগর থেকে লে পর্যন্ত গাড়ি বুকিং করে নেবেন। পুরো ট্যুরটা কিন্তু একটা গাড়িতে কমপ্লিট করতে পারবে না, কারণ শ্রীনগরের গাড়ি লে পর্যন্তই যেতে পারবে, তারপরে আপনাকে লাদাখের গাড়ি নিতে হবে। 9 সিটার গাড়ির পার ডে ভাড়া পড়বে অ্যাভারেজ 6 থেকে 8 হাজার টাকা। ড্রাইভারের থাকা খাওয়ার খরচ আলাদা দিতে হয়।
অনেক সময় তারা গাড়ির ভাড়ার সাথেই সেটা ধরে নেন। এই আমাদের হোটেল, হোটেল বেলমন্ট। এখানে আমরা এক রাত থাকবো। এই আমাদের রুম দিয়েছে 3004। রুমটা তো দারুণ, দেখুন বাথরুমটা দেখুন বেশ বড়, গিজার রয়েছে, কোমোড, এদিকে বেসিন, মিরর। প্রচণ্ড খিদে পেয়েছে, খাবারও রেডি হয়ে গেছে, চলুন লাঞ্চ করে আসি। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, পাবদা মাছের ঝাল, এদিকে একটা সবজি আছে আলু পটলের, চাটনি, পাঁপড়। 4টে নাগাদ আমরা বেরোবো ডাল লেকে শিকারা রাইড করতে। আমরা তাহলে বেরিয়ে পড়লাম শিকারা রাইডে। এই হচ্ছে ডাল লেক, গেট নাম্বার 1 পার করলাম। আর এগুলো হচ্ছে হাউস বোট। এই হচ্ছে গেট নাম্বার 8। এখান থেকেই আমরা শিকারা রাইড করব। ডাল লেকে যে বোটগুলো চলে সেগুলোকেই কিন্তু শিকারা বলা হয়। এবং জুতো খুলে আরাম করে এখন বসতে হবে। একদম একদম। এই শিকারা রাইড কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে, মানে আলাদা করে আপনাদের কোনো খরচ নেই। এই সামনেই রয়েছে মিনা বাজার, ভাসমান বাজার। এই যে সবাই বাজার করে ফিরছেন মিনা বাজার থেকে। এই দেখছেন ডাল লেক থেকে শঙ্করাচার্য মন্দির ওই উপরে। এই যে ডাল লেকের এই অংশটাকে বলা হয় গোল্ডেন লেক। সাধারণত যারা হাউস বোটে থাকতে চান তারা গোল্ডেন লেকের আশেপাশেই কিন্তু থাকেন। এবার একটা অটো ধরে নিয়েছি 100 টাকায়, 3 জনে যাচ্ছি লাল চক। এই হলো ঘন্টাঘর, লাল চকের একটা সিম্বল বলা যায় এটা। শ্রীনগরের মধ্যে সব থেকে জমজমাট জায়গা এটা। এখানে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে, পোশাকের দোকান, ব্যাগের দোকান, অর্নামেন্ট। আপনারা চাইলে কিনতে পারেন। দেখুন কি চাই সব কিছু পাবেন এখানে। এদিকে বেল্ট রয়েছে। যাই কিনুন না কেন দেখে শুনে বার্গেনিং করে কিনবেন। বিকালে স্ন্যাক্স, চিকেন 65। এই সেই আবার ব্যাগ চলে এসছে। এই ব্যাগটা আমরা কাল থেকে ডেলি লাগবে। তো এই ব্যাগে একটা থালা রয়েছে, যে আচ্ছা। থালাটা যখন অন রোড খাওয়া হবে আমাদের, এর উপর আমরা ডিসপোজাল প্লেট দিয়ে দেবো। সেই প্লেটে তো খাচ্ছেন, থালাটা কোনো আমরা নোংরা হবে না। হ্যাঁ। আর চায়ের জন্য একটা করে চায়ের কাপ, আচ্ছা। সকাল বিকেল বেড টি যখন দেওয়া হবে, চা খাওয়ার দেওয়া জন্য। হবে। আর এই টুপিটা দেওয়া হচ্ছে, এই টুপিটা যখন সাইড সিনে যাবেন আপনারা, হ্যাঁ। তখন এটা পড়বেন। আর যেহেতু এটা একটা লাদাখ ট্যুর, একটা করে অক্সিজেন সিলিন্ডার সবাইকে দেওয়া হচ্ছে, প্রতি ফ্যামিলিকে। ফ্যামিলি প্রতি। হ্যাঁ, ফ্যামিলি প্রতি একটা ছোট্ট গিফট। এটা কাশ্মীরের স্মৃতি হিসেবে শিকারা। এটা শিকারা। রাত প্রায় 10টা বাজে, চলুন এবার ডিনার করব। ডিনারের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, এদিকে চিকেন রয়েছে আর স্যালাড। আমরা শ্রীনগরের হোটেল ছেড়ে যাব কার্গিল। কার্গিল এখান থেকে 210 কিলোমিটার। যাওয়ার পথে আমরা সোনমার্গ, বালতাল, জজিলা পাস হয়ে দ্রাসে যাব। দ্রাসে গিয়ে দ্রাস ওয়ার মেমোরিয়াল দেখব, তারপর কার্গিল যাব। ব্রেকফাস্টে দিয়েছে কচুরি, ডাল আর ডিম সিদ্ধ। আমরা রওনা দিলাম, এখন বাজে 8:15। এই হচ্ছে সিন্ধ নালা নদী। সামনের ভ্যালিটার দৃশ্যটা দেখুন, দারুণ। আর নদীতে দেখুন কত জল, আর জলটা কিন্তু এখন একটু ঘোলা আছে। এই নদীতে কিন্তু র্যাফটিংও হয়, দেখুন এখানে র্যাফটিংয়ের জন্য বোট রয়েছে। লাদাখ ট্যুর যেমন ব্যয় সাপেক্ষ, সেরকম কষ্ট সাপেক্ষ। খরচ কমানোর জন্য আপনারা সবসময় গ্রুপ ট্যুর করবেন। গ্রুপে যত লোক বেশি থাকবে তত আপনাদের খরচ কম হবে। আর কষ্ট কমানোর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন শ্রীনগর দিয়ে ট্যুরটা করতে। মানালির দিক দিয়েও করতে পারেন, মানালির দিক দিয়ে চড়াইটা একটু বেশি। আর শ্রীনগর থেকে ডাইরেক্ট লেতে যাবেন না, এক রাত কার্গিলে থাকবেন, কারণ কার্গিলের হাইট লের মতো অতটা না। আমরা তাই আজ কার্গিলে গিয়ে থাকব। কার্গিল হলো লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর, যা সুরু নদীর উপত্যকায় অবস্থিত। উচ্চতা 8780 ফুট। সোনমার্গ টানেল। সোনমার্গ
এই দাঁড়িয়ে আছি সোনমার্গে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে দেখানো যাচ্ছে না। এই সামনে যা দেখছেন পুরো সবুজ, কিন্তু শীতকালে পুরোটাই বরফে ঢাকা থাকে। আমরা এই সোনমার্গে কিছুটা সময় আটকে পড়েছিলাম, কারণ জজিলা পাসে যেরকম বরফ পড়ছিল সেরকম ল্যান্ডস্লাইডও হয়েছিল। আমরা ধীরে ধীরে এখন উপরের দিকে উঠছি, কারণ আর একটু পরেই পড়বে জজিলা পাস। ওহ দেখুন, পুরো স্বর্গ। আমরা বালতালের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, মানে দুদিক থেকে অমরনাথ যাত্রা করা যায়। একটা হচ্ছে চন্দনওয়াড়ির থেকে, আর সোনমার্গের দিকে দিয়ে করতে হলে আপনাকে এই বালতাল দিয়ে করতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি জজিলা পাসে, আর এখানকার সৌন্দর্য দেখুন, ফাটাফাটি, জাস্ট অসাধারণ। দেখুন, যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর, নিচের ল্যান্ডস্কেপ, এবং এইদিকে বরফ জমে আছে দেখুন পাহাড়ে। জজিলা পাসের উচ্চতা হচ্ছে 11,649 ফুট। ওই নিচেটা দেখুন, ওটা হচ্ছে বালতালের বেস ক্যাম্প। আই লাভ জজিলা। জজিলা পাস কিন্তু শুক্রবারে বন্ধ থাকে। সামনে আসছে 0 পয়েন্ট, ওই দূরে গাড়ি দেখছেন, ওটাই 0 পয়েন্ট। এখানে দেখুন 0 পয়েন্টে সব বরফের উপরে চলে গেছে। ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। আমরা এখন লাদাখে প্রবেশ করলাম। এই সামনে দেখছেন দ্রাস। পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান হচ্ছে এই দ্রাস, যেখানে মানুষ বাস করে। আর এই দ্রাস কিন্তু একটা বড় শহর। আমাদের যে খাবার সকালবেলায় তৈরি হয়ে এসছে, সেটা অন্য গাড়িতে রয়ে গেছে। সেই গাড়ি আটকে পড়েছিল 2 ঘন্টা ওই সোনমার্গের কাছে। সেজন্য আমরা এখন এই হোটেল থেকে লাঞ্চ করব। সবাই ভাত খাচ্ছেন, আমি নিয়েছি রুটি 2 পিস, আর এটা হচ্ছে রাজমা ডাল, একটা সবজি। এবার আমরা যাব কার্গিল ওয়ার মেমোরিয়াল। দ্রাস ছেড়ে কার্গিলের দিকে আপনি 10 কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই মাটিতে পা রেখে প্রথমেই গা ছমছম করে উঠল। হ্যাঁ, এটাই কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা কার্গিল যুদ্ধের একমাত্র সাক্ষী। এখানেই আমাদের বীর সেনারা নিজেদের জীবন বাজি রেখে পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন। 1999 সালে কার্গিলের ঠিক এই জায়গায় যুদ্ধ হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের। এখানে প্রবেশের জন্য দরকার হচ্ছে যে কোনো একটা আই কার্ড। দেখুন, আমি আধার কার্ড নিয়ে আসছি। সোজা যে রোডটা দেখছেন, এটাকে বলা হয় বিজয় পথ, আর এর ওপারে যে পাহাড়টা দেখছেন তাকে বলা হয় টুলুলিং টপ। এখানে যে দুটো হিল দেখছেন, ডান দিকেরটা টাইগার হিল আর বাঁ দিকেরটা রাইনো হিল, আর এর মাঝে যেটা মেঘে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না ভালো করে, সেখানেই যুদ্ধ হয়েছিল, কার্গিল যুদ্ধ। সামনে রয়েছে অপারেশন বিজয়। এটি হলো কার্গিল যুদ্ধের বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মারক। এখানে সব সময় এই প্রদীপ প্রজ্বলিত থাকে। এখানে যে ফলকগুলো দেখছেন, এই ফলকগুলো কার্গিল যুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আসলে ওয়ার মেমোরিয়াল কার্গিলে নয়, দ্রাসের একটুখানি পরে। তো এখান থেকে আর 50 কিলোমিটার দূরে হচ্ছে কার্গিল। এই হচ্ছে কার্গিল, আর বাঁদিকে সরু নদী। এখন বাজে 7টা, এখনও কিন্তু অন্ধকার হয়নি। দেখুন, দিনের আলো একদম চকচক করছে। এই হলো আমাদের হোটেল, হোটেল দ্য হোয়াইট ক্যাসেল। এই আমাদের রুম নম্বর 403। রুমটা আগে দেখে নিন, বেশ বড় রুম। আমরা 3 জন এখানে থাকবো আজ। বাথরুমটা দেখে নিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে কমোড রয়েছে, বেসিন, মিরর। এই বিকালের স্ন্যাক্স দিয়ে গেল ভেজ পকোড়া। এখন রাত 10টা 15। চলুন এবার ডিনার করব। ডিনারে রয়েছে সাদা ভাত, ডাল, একটা মিক্স ভেজ, দুপুরের সেই পার্শে মাছ, আর চিকেন কারি এখনকার। আমরা এখন কার্গিল ছেড়ে বেরিয়ে পড়ব লের উদ্দেশ্যে। লে কার্গিল থেকে 215 কিলোমিটার মতো। ব্রেকফাস্টে আজকে নিয়েছি উপমা এবং ফ্রুট স্যালাড। লে যেতে যেতে আমরা 8টি স্পট দেখব।
মুলবেক মনেস্ট্রি, নামিকলা পাস, ফটুলা পাস, লামায়ুরি মনেস্ট্রি, মুনল্যান্ড, সঙ্গম ভিউ পয়েন্ট, ম্যাগনেটিক হিল এবং গুরুদুয়ারা শ্রী পাত্থার সাহিব। আমরা প্রথমে দাঁড়াবো মুলবেক মনেস্ট্রিতে। মুলবেক মনেস্ট্রি এখান থেকে 36 কিলোমিটার, যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এই যে দেখছেন, এটাই হচ্ছে মুলবেক মনেস্ট্রি। মুলবেক মনেস্ট্রিতে রয়েছে মৈত্রেয়ী বুদ্ধের মূর্তি। মৈত্রেয় বুদ্ধ হচ্ছে ভবিষ্যৎ বুদ্ধ। এর এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি 20 টাকা। ভেতরে ঢুকেই আপনি দেখতে পাবেন এই বিশাল মৈত্রেয় বুদ্ধের মূর্তি পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এবার আমরা যাব নামিকলা পাসে। এখানে দেখুন ল্যান্ডস্কেপ একদম চেঞ্জ হয়ে গেছে, সবুজের ভাগ আর নেই বলতে গেলে। লাদাখ যেহেতু হাই অল্টিটিউডে রয়েছে, এখানে শারীরিক অনেক প্রবলেম হতে পারে, সেই জন্য আপনারা হাই অল্টিটিউড এবং বমির জন্য ওষুধ নিয়ে নেবেন। এই হলো নামিকলা পাস। নামিকলা পাসের অল্টিটিউড 12,198 ফুট। একটু আগে বৃষ্টি পড়ছিল, আর এখন কিন্তু হালকা স্নোফল হচ্ছে। লাদাখ হলো একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। এটি আগে জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্গত ছিল। 2019 সালের 31শে অক্টোবর এটি সম্পূর্ণ আলাদা হয়ে যায়। নামিকলা থেকে এবার আমরা যাব ফটুলা পাসে। ফটুলা পাস হলো কার্গিল থেকে লে যাওয়ার পথে সবচেয়ে উঁচু জায়গা। এর উচ্চতা 13,479 ফুট। এখানেও কিন্তু প্রচণ্ড স্নোফল হচ্ছে, গাড়ির বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ওয়েদার তো আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশ মেঘলা মেঘলা, সেই জন্য বাইরের দৃশ্য খুব একটা স্পষ্ট না। ও নিচের রোডটা দেখুন এবার, উপর থেকে কি সুন্দর লাগছে, ল্যান্ডস্কেপও দারুণ। ফটুলা পাস থেকে এবার আমরা যাব লামায়ুরি মনেস্ট্রিতে। ওই দূরে দেখা যাচ্ছে লামায়ুরি মনেস্ট্রি। হ্যাঁ ওই টিকির মতো লাগছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। মনেস্ট্রি থেকে সামনের এই ভিউটা দেখুন, অসাধারণ। এটা হচ্ছে লামায়ুরি গ্রাম। এই লামায়ুরি মনেস্ট্রি হচ্ছে লাদাখের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম মনেস্ট্রি। এগুলো হচ্ছে প্রেয়ার হুইল। এই সামনে দেখছেন মুনল্যান্ড। আমরা লামায়ুরি মনেস্ট্রি থেকেই দেখে নিচ্ছি মুনল্যান্ড। লামায়ুরু মনেস্ট্রির উচ্চতা 11,520 ফুট। 11 শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন ভারতীয় পণ্ডিত মহসিদ্ধ আচার্য নরফা। একসময় এখানে 400 জন বৌদ্ধ ভিক্ষু থাকলেও বর্তমানে 150 জন থাকেন। এটি প্রাচীন পুঁথি, থাঙ্কা এবং সুন্দর মুরালের জন্য বিখ্যাত। মনাস্ট্রির ভিতরে ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ আছে, সেই জন্য আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আমরা চলে এসেছি এখানে থারপালিং রেস্টুরেন্টে, এই মুনল্যান্ডের একটু আগে। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে রয়েছে সাদা ভাত, পটল চিংড়ি, চিংড়ি মালাইকারি, উচ্ছে আলু ভাজা। এখানে রয়েছে ডাল আর চাটনি। চিংড়িটার টেস্ট কেমন দাদা বলুন? এবার আমরা হেঁটে হেঁটেই মুনল্যান্ডের দিকে যাচ্ছি। কি অসাধারণ দৃশ্য দেখুন, মুনল্যান্ড। এখানকার মাটির গঠন এবং পাহাড়ের খাজ দেখতে অনেকটা চাঁদের পৃষ্ঠের মতো লাগে, সেই জন্য একে মুনল্যান্ড বলে। এই হচ্ছে অ্যাপ্রিকট গাছ, আর এতে দেখুন প্রচুর অ্যাপ্রিকট হয়েছে। এই দেখুন, এখনো পাকেনি, ছোট ছোট আছে। এটা হচ্ছে আখরোট গাছ, আর এই দেখছেন আখরোট। এই যে চলে এসেছি সঙ্গম স্থলে। অল্টিটিউড 10,657 ফুট। এই দেখছেন, এটা হচ্ছে সিন্ধু নদ, আর এই হচ্ছে সঙ্গম স্থল। দূরে যে নদীটা দেখছেন ওটা হচ্ছে জাঁসকান নদী। এখন দাঁড়িয়ে আছি ম্যাগনেটিক হিলে। এই সামনে যে পাহাড় দেখছেন এটাই হচ্ছে ম্যাগনেটিক হিল। আর এখানে যে রাস্তা রয়েছে, এই রাস্তার ভৌগোলিক অবস্থানের কারণে মনে হয় যেন গাড়িগুলো বন্ধ রাখা অবস্থাতে উপরের দিকে উঠছে। এবার আমরা চললাম গুরুদুয়ারা পাত্থর সাহিবে। গুরুদুয়ারা শ্রী পাত্থর সাহিব। মনে করা হয় গুরু নানক এখানে রাক্ষস দমন করেছিলেন, তাই সেই ছাপ পাথরের গায়ে রয়ে গেছে।
তাই বলা হয় গুরুদুয়ারা পাথর সাহিব। এটা হচ্ছে গুরুদুয়ারার প্রসাদ। বোদে দেখি কেমন লাগে। মিষ্টি দারুণ। এবার আমরা যাচ্ছি লে। লে এখান থেকে 26-27 কিলোমিটার মতো হবে। আমরা তাহলে লেতে নেমে পড়লাম। এখন বাজে 6:30। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল এভারগ্রিন। এখানে আমরা 2 রাত থাকবো। চারিদিকে পপলার গাছ আর তার মধ্যে আমাদের হোটেল, হোটেল এভারগ্রিন। ওয়েলকাম স্যার। ওয়েলকাম। আর এখানে দেখুন ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কি দিচ্ছে, কাওয়াটি। অন্যরকম। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, 306 নম্বর রুম। রুমে ঢুকেই বাদিকে বাথরুম আর এদিকে চায়ের সরঞ্জাম। এটা একটা সুইট রুম। এখানে রয়েছে সোফা কাম বেড। এই যে দেখছেন সোফা, আর এই যে দেখুন টানলেই বেড হয়ে যাবে। এটা বেডরুম। এই দেখুন ডান দিকে রয়েছে বেড, কি সুন্দর দেখুন। রুমে রয়েছে একটা ব্যালকনি। এই দেখুন, এই ব্যালকনিতেও বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে। এখানে বসে চা পান করবেন। আর দূরে দেখুন সাদা বরফের চূড়া, এখন ঢেকে গেছে। বাথরুমটা দেখুন, বাথরুমও দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে। আজ আমাদের বিকালে স্ন্যাক্স দিয়েছে ড্রাই চিলি চিকেন। চলুন এবার ডিনার করব। ডিনারে দিয়েছে সাদা ভাত, ডাল, ভেন্ডির তরকারি, দই চিকেন আর গোলাপ জামুন। লে হলো লাদাখের রাজধানী। আমরা কাল এসছি, আজ সাইট সিইং করব। ব্রেকফাস্ট আজকে দিয়েছে ব্রেড, ভেজ স্যুপ, তরমুজ আর ডিম সিদ্ধ। আমাদের গাড়ি কিন্তু চেঞ্জ হয়েছে, মানে শ্রীনগরের গাড়ি লে পর্যন্তই অ্যালাউ। এরপর আমাদের লের গাড়িতেই চড়তে হবে। সেই জন্য কালকের যে গাড়ি ছিল সেটা শ্রীনগরে ফিরে গেছে, এখন আমরা নতুন গাড়িতে উঠছি। এগুলো ফোর্স ট্রাভেলার। আজও আমরা 8টি পয়েন্ট ঘুরব। হেমিস মনেস্ট্রি, থিকসে মনেস্ট্রি, র্যাঞ্চো স্কুল, ইন্দাস ঘাট। এরপর হোটেলে এসে লাঞ্চ করব। লাঞ্চের পর দেখব লে প্যালেস, শান্তি স্তূপ, হল অফ ফেম এবং লে মার্কেট। আমরা প্রথমে চললাম হেমিস মনেস্ট্রিতে, যেটা লে থেকে 45 কিলোমিটার দূরে। হেমিস মনেস্ট্রি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ। সিন্ধু নদের পশ্চিম তীরে পাহাড়ের গায়ে প্রায় 12,000 ফুট উচ্চতায় এটি অবস্থিত। উপরে দেখছেন হেমিস গ্রাম। আমি পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে মনেস্ট্রি। লাদাখের অন্যতম বড় এবং বৃত্তশালী মনেস্ট্রি হলো এই হেমিস মনেস্ট্রি। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের দ্রুকপা বংশধারার অনুসারী। হিমালয় অঞ্চলের কাগু বৌদ্ধ সম্প্রদায়ের এটি প্রধান কেন্দ্র। এই হেমিস মনেস্ট্রিতে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। লাদাখে যতগুলো মনেস্ট্রি আছে সবচেয়ে বেশি সোনা এই মনেস্ট্রিতেই আছে। আমরা চললাম এখন থিকসে মনেস্ট্রিতে। থিকসে মনেস্ট্রির উচ্চতা 11,800 ফুট। আমরা যে রোড দিয়ে এসেছিলাম সেই রোড দিয়েই আবার ফিরে যাচ্ছি। আগেরটা দেখেছিলেন লাদাখের সবচেয়ে বৃত্তশালী মনেস্ট্রি, আর এবার দেখবেন লাদাখের সবচেয়ে বড় মনেস্ট্রি। এই হলো থিকসে মনেস্ট্রির সামনের থেকে ভিউ। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা। এইভাবে অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই মনেস্ট্রি কিন্তু 12 তলা, তবে আমাদের ওখানে এক একটা তালার হাইটটা যতটা, এখানে অতটা না। লাদাখের মধ্যে সবচেয়ে বড় এবং ঐতিহ্যশালী মঠ হলো এই থিকসে মনেস্ট্রি। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা বা ইয়েলো হ্যাট সম্প্রদায়ের অন্তর্গত এই মঠটির স্থাপত্যশৈলী তিব্বতের লাসার পোতালা প্রাসাদের সাথে সাদৃশ্যপূর্ণ। এই দেখছেন মনেস্ট্রি, আর তার সামনেই এই যে লে শহরের প্যানোরামিক ভিউ। এই থিকসে মনেস্ট্রিতে রয়েছে 49 ফুট উঁচু মৈত্র বুদ্ধ বা ভবিষ্যৎ বুদ্ধের মূর্তি। 3 ইডিয়টসের বিখ্যাত র্যাঞ্চোর স্কুলে এখন আমরা যাচ্ছি। সিনিক বিউটি এখানকার দারুণ। এই হলো সেই র্যাঞ্চো স্কুল যেখানে শুটিং হয়েছিল, কিন্তু অরিজিনাল স্কুল কিন্তু লে থেকে 15 কিলোমিটার দূরে। আর এই হচ্ছে 3 ইডিয়টসের বিখ্যাত সিম্বল। এই হচ্ছে সেই জায়গা
যে জায়গায় চতুর হিসু করছিল আর উপরে জানলার থেকে বাচ্চারা এই বাল্ব মেরেছিল। অল ইজ ওয়েল। নেমে পড়েছি সিন্ধু ঘাটে। এই দিকে রয়েছে গ্যালারি আর নদী হচ্ছে এই দিকে। এই নদীর তীরেই গড়ে উঠেছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা। এই নদী চীন থেকে বয়ে এসে এই দিক দিয়ে চলে গেছে। দেখুন এর জলের কালার কিন্তু নীলাভ সবুজ। আর এই দিকে 30 কিলোমিটার গিয়ে জাসকান নদীর সাথে মিলিত হয়েছে সঙ্গমস্থলে, যেটা কালকে আপনাদের দেখিয়েছি। আর তারপরে পাকিস্তানের ভেতরে ঢুকে গেছে। আমরা আবার হোটেলে ফিরে এসেছি, এবার লাঞ্চ করব। লাঞ্চে দিয়েছে সাদা ভাত, ডাল, একটা সবজি, এখানে চাটনি পাঁপড় রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই আর ইলিশ মাছ। লাঞ্চ কমপ্লিট করে 1-1.5 ঘন্টা বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। সামনে দেখছেন লে প্যালেস, আর এই দেখুন লে শহর, কি সুন্দর লাগছে দেখতে। এই হলো টিকিট কাউন্টার, এন্ট্রি ফি পার হেড 25 টাকা। এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরি নিষেধ। লে শহর থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত লে প্যালেস। এর উচ্চতা 11,700 ফুট। সপ্তদশ শতকে এটি নির্মাণ করেন এখানকার বিখ্যাত রাজা সেঙ্গে নামগিয়াল। একসময় এটি লাদাখের রাজ পরিবারের বাসস্থান ছিল, কিন্তু বর্তমানে এটি মিউজিয়াম ছাড়া আর কিছুই না। 9 তলা বিশিষ্ট এই প্রাসাদটি মূলত পাথর, কাঠ, কাদা ও বালির মিশ্রণে তৈরি। এবার চললাম লাদাখের বিখ্যাত শান্তিস্তূপে। লে শহর থেকে এটি প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। উচ্চতা 11,841 ফুট। শ্বেত শুভ্র শান্তিস্তূপ হল লাদাখের অন্যতম আকর্ষণীয় এবং পবিত্র স্থান। এখানকার এন্ট্রি ফি হল পার হেড 50 টাকা। বৌদ্ধ ধর্মের 2500 বর্ষ পূর্তি উপলক্ষে জাপানি বৌদ্ধ ভিক্ষু গিয়োমিও নাকামুরা 1991 সালে এখানে এই শান্তিস্তূপ নির্মাণ করেন। বিশ্বজুড়ে শান্তি এবং অহিংসার বার্তা পৌঁছে দিতে তার এই মহান উদ্যোগ। এবার চলে এসেছি হল অফ ফেমে। এটি মূলত একটি সামরিক জাদুঘর, যা ভারতীয় সেনাবাহিনী দ্বারা তৈরি এবং পরিচালিত হয়। এখানে আমাদের দেশের সাহসী সেনাদের আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছে। প্রতিদিন এখানে সন্ধ্যা 7:45 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দেখতে খুবই ভালো লাগে। এবার চলে এসেছি লে মার্কেটে। লে মার্কেটটা কিন্তু বেশ বড়, তার কিছুটা আপনাদের ঘুরে দেখাই। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে চিকেন কর্নেটো। ঘড়িতে এখন রাত 10টা। চলুন এবার ডিনার করব। ডিনারে দিয়েছে সাদা ভাত, ডাল, আলুর দম আর ধনিয়া চিকেন। লে থেকে বিদায় নিয়ে আমরা খারদুংলা পাস হয়ে যাব নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালি লাদাখের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত শায়ক এবং নুব্রা নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি উচ্চতার মরুভূমি। এর একদিকে রয়েছে সিয়াচেন আর অন্যদিকে তুর্তুক এবং থাং ভিলেজ। লে থেকে আমরা প্রথমে খারদুংলা হয়ে খালসারে যাব, দূরত্ব 100 কিলোমিটার। খালসার থেকে আরও 108 কিলোমিটার পাড়ি দিয়ে যাব সিয়াচেন বেস ক্যাম্পে। সেখান থেকে আবার খালসারে ফিরে এসে যাব ডিস্কিটে, দূরত্ব 123 কিলোমিটার। আমরা আজ ডিস্কিটে থাকব। এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখানে রয়েছে চিড়ের পোহা, কলা আর একটা বিস্কুট। নুব্রা ভ্যালি যেহেতু অত্যন্ত সংবেদনশীল এরিয়ায় অবস্থিত, তাই এখানে প্রবেশের জন্য ভারতীয়দের ILP বা ইনার লাইন পারমিট এবং বিদেশিদের জন্য PAP বা প্রোটেক্টেড এরিয়া পারমিট করাতে হয়। তো আপনাদের কোনো চিন্তা নেই, যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছেন তারাই এই ব্যবস্থাটা করে রাখবে। খারদুংলার আগে এবং পরে দুটো চেকপোস্ট পড়বে। আগেরটা হচ্ছে সাউথ পল্লু আর পরেরটা নর্থ পল্লু। এই চলে আসছি সাউথ পল্লু চেকপোস্টে। এই খারদুংলা পাস কিন্তু বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে,
মে থেকে অক্টোবর পর্যন্ত আপনারা খোলা পাবেন, বাদবাকি সময় বরফের জন্য পুরো ঢাকা থাকে। আমরা নেমে পড়লাম খারদুংলায়। এখানে কিন্তু হালকা স্নোফল হচ্ছে, আর দেখুন চারিদিকটায় কিন্তু বরফ জমে রয়েছে। খারদুংলা 17,982 ফুট। খারদুংলা পাস হলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। ফার্স্ট হচ্ছে উমলিংলা পাস। আর এখানে একটা ব্যারিকেড রয়েছে, ভিউ পয়েন্ট। চলুন দেখি কি আছে। ও দেখুন, এই ফিলিংস বলে বোঝানোর মতো না। স্নোফল হচ্ছে একদিকে, চারিদিকে বরফ। এই দিকটায় এত বরফ যেখানে দাঁড়াতে পারলে আরো ভালো হতো। এখানে পুরো পেঁজা তুলোর মতো বরফ পড়ছে। বরফ কিন্তু ভেরি রিসেন্ট না, একদম নরম না, একটু শক্ত শক্ত আছে। এই খারদুংলাকে বলা হয় সিয়াচেনের প্রবেশদ্বার, কারণ সিয়াচেনে রয়েছে আমাদের আর্মিদের ক্যাম্প। খারদুংলার এই রোড দিয়েই আর্মিদের সমস্ত খাবার দাবার এবং রসদ যায়। আমরা এবার নর্থ পুল্লুতে এলাম। এই হলো নর্থ পুল্লু, এই হলো খারদুং গ্রাম। এই রুটের প্রথম গ্রাম দেখলাম। এবার রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা গেলে আপনারা যাবেন প্যাংগং, আর আমরা যাচ্ছি বাদিকে। এই হলো খালসার, খালসার গ্রাম। খালসারে এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমরা এই দিক থেকে এসছি। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাদিকে রয়েছে ডিস্কিট, হুন্ডার, আর আরও দূরে গেলে আপনারা পাবেন তুরতুক, থাং ভিলেজ। আর ডান দিকের রাস্তাটা গেছে সিয়াচেনের দিকে। এখানে কিছু রেস্টুরেন্টও আছে পেছনে, দেখুন। রেস্টুরেন্টে আপনারা চা, কফি বা বিভিন্ন খাবার দাবার খেতে পারেন। এই জায়গাটা দেখুন অসাধারণ লাগছে। দূরে রয়েছে নুব্রা নদী। নুব্রা নদীর জল কিন্তু একদম সাদা বালিয়াড়িতে ঢেকে গেছে। রাস্তার পাশে আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ করব। রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে বয়ে গেছে নুব্রা নদী। কি আছে মেনুতে? ফ্রাইড রাইস, চিলি পনির, আলুর দম। সিয়াচেনকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। ভারত এবং পাকিস্তানের বর্ডার সংলগ্ন হয় এই জায়গাটি খুবই সেনসিটিভ। একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত টুরিস্টরা কিন্তু ঘুরতে আসতে পারেন। চলে এসেছি সিয়াচেন বেস ক্যাম্পে। এই জায়গাটা পুরোটাই আর্মির এরিয়া। এই দেখুন সামনে যা দেখছেন, এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। আর এখান থেকে দেখা যাচ্ছে সিয়াচেন হিমবাহ। এই যে দেখুন, সিয়াচেন কারাকোরাম পর্বতমালায় চীন এবং পাকিস্তানের বর্ডার সংলগ্ন এরিয়ায় অবস্থিত। তবে চীন বা পাকিস্তান কারোর সাথেই কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি। আমাদের সেনারা এখানে কিন্তু প্রকৃতির সাথে সর্বদা যুদ্ধ করে চলেছেন, কারণ এখানকার টেম্পারেচার সর্বদাই মাইনাসের নিচে থাকে। এই রয়েছে ওয়ার মেমোরিয়াল। জয় জয় মাতরম, মাতরম, মাতরম। এই সামনেই রয়েছে চীন, মানে আকসাই চীন। এখান থেকে 35 কিলোমিটার। আর এইদিকে যদি যান তাহলে এই দেখতে পাবেন, এটা হচ্ছে নর্থ গ্লেসিয়ার সিয়াচেনের। আর এটা হচ্ছে সেন্ট্রাল গ্লেসিয়ার। এই পাহাড়টার ওপরেই গেলেই আপনারা পাবেন সেন্ট্রাল গ্লেসিয়ার। আর ওর পরেই রয়েছে পাকিস্তান। আর এইটা হচ্ছে সাউথ গ্লেসিয়ার, সিয়াচেনের সাউথ গ্লেসিয়ার। নর্থ গ্লেসিয়ারে আর্মিদের যে ক্যাম্প রয়েছে এখান থেকে 70 কিলোমিটার দূরে। হেঁটে হেঁটেই যায়, 1 মাস সময় লাগে। সিয়াচেন হিমবাহ, নিচের দিকে যে কালো কালো অংশটা দেখছেন ওটাও কিন্তু হিমবাহ। আসলে দীর্ঘদিন ধরে জমাট বাঁধার ফলে এই রকম অবস্থা হয়েছে। আর এই হিমবাহ কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত। ওপি বাবা মন্দির এই বেস ক্যাম্প থেকে আরও 3.5 কিলোমিটার দূরে এটা। এই হলো ওপি বাবা মন্দির। ওপি বাবা ছিলেন একজন ইন্ডিয়ান আর্মি। তিনি এখানে কর্মরত অবস্থাতেই মারা যান। তাই এখানকার আর্মিরা মনে করেন যে তিনি মৃত্যুর পরেও এখানে ডিউটি করছেন, তাই তার উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করা।
ঠিক যেমন সিকিমের বাবা হরভঞ্জন সিং মন্দির রয়েছে সেই রকম। সিয়াচেন বেস ক্যাম্পকে বিদায় জানিয়ে এবার আমরা ডাইরেক্ট যাব হোটেলে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এটা ডিস্কিটের মধ্যে পড়ে। এই হলো আমাদের হোটেল। এখানে আমরা 2 দিন থাকবো। হোটেল লাস থাং। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, রুম নাম্বার 112। রুমটা দেখুন বেশ বড়, খাটও ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুম, ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, মিরর, যা যা দরকার সব কিছুই আছে। আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে নেব। স্ন্যাক্স হিসাবে দিয়েছে পাস্তা। চলুন এবার ডিনার করব। ডিনারে নিয়েছি 2 পিস রুটি, ডিম, বেগুন ভর্তা আর স্যালাড, আর এদিকে গাজরের হালুয়া। নুব্রা ভ্যালিতে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লাস থাং। আর হোটেলের সামনে দেখুন কি সুন্দর ভিউ। দূরে ওই বরফাবৃত পাহাড় আর নিচে রয়েছে সহায়ক নদী। এখান থেকে আজ সাইট সিইং করবো। প্রথমে যাব পিওকে বর্ডারে, ওখানে 2টো গ্রাম দেখব, একটা হচ্ছে তুর্তুক, একটা হচ্ছে থাং। ব্রেকফাস্টে আজকে দিয়েছে নানপুরি চানা মশলা। আমরা প্রথমে যাব থাংয়ে। থাং এখান থেকে 102 কিলোমিটার। এই 102 কিলোমিটারের মধ্যে ঘোরার মতো অনেক জায়গাই আছে। ইনফ্যাক্ট যাওয়ার রাস্তাটা পুরোটাই সুন্দর। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হুন্ডার এবং তুর্তুক। ডিস্কিট থেকে হুন্ডার 8 কিলোমিটার আর তুর্তুক 92। বাঁদিকে রয়েছে সাদা বালিয়াড়ি। আসলে লাদাখ হচ্ছে শীতল মরুভূমি। এই সামনে রয়েছে হুন্ডার। কাল যখন আমরা সিয়াচেনে যাই তখন রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়ার ভিড় ছিল না, তবে আজকে কিন্তু প্রচুর ভিড়। এই থাং এবং তুর্তুক গ্রাম দেখতে প্রচুর পর্যটকের ভিড় হয়। সেই জন্য ডিস্কিট বা হুন্ডার থেকে সকাল সকাল মানে 7:30টার মধ্যে বেরিয়ে পড়বেন। এই হচ্ছে সহায়ক নদী। এই দিককার উচ্চতা 10,000-এর মধ্যে। তবে এই এরিয়ার সৌন্দর্য কিন্তু মারাত্মক। পাহাড়, নিচে নদী, দারুণ কম্বিনেশন। এর অর্ধেকের বেশি রয়েছে পাকিস্তানের দখলে, যাকে আমরা পিওকে বা পাক অকুপায়েড কাশ্মীর বলি। স্বাধীনতার সময় পাকিস্তান এগুলো দখল করে নেয়। এটা হচ্ছে বোগডাং। এই বোগডাংই ছিল একসময় ভারতের শেষ সীমানা। এই ব্রিজের নিচে যে নদীটা রয়েছে দেখছেন, এই নদীর এ পাটটা ছিল পিওকে আর এ পাটটা ছিল ভারত। বোগডাংয়ের পরে থাং পর্যন্ত রয়েছে 4টি গ্রাম। সামনেই রয়েছে চালঙ্কা, তারপরে তুকতুক, তারপরে ট্যাক্সি, লাস্টে থাং। এই 4টি গ্রাম কিন্তু 71-এর আগে পিওকের দখলে ছিল, মানে পাকিস্তানের দখলে ছিল। এই চলে এসেছি আমরা তুর্তুক ভিলেজে। আমরা ফেরার সময় এখানে নামবো। এটা হচ্ছে থাং ব্রিজ। এই যে আমরা থাং ব্রিজ ক্রস করছি, সামনেই হচ্ছে থাং গ্রাম। এই থাং গ্রাম পার করে আমরা একটু উপরের দিকে যাব, যেখানে রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। চলে এসছি এবার পাকিস্তান বর্ডারে। থাংয়ের এটা পার্কিং এরিয়া। এখান থেকে আর 2.2 কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন পাকিস্তান। ওই হচ্ছে পাকিস্তান। এই যে পাকিস্তান। ওই গ্রামটার নাম হচ্ছে ফ্রানো। এই যে যে পাহাড়টা দেখছেন এটা আমাদের মানে ইন্ডিয়ার, আর এই দিকটায় পুরোটা কিন্তু পাকিস্তান, পাকিস্তানের পাহাড়। এখানে পাকিস্তানের বাংকারও আছে। 71-এ ভারত দখল নেওয়ার পর এখানে কিন্তু ট্যুরিস্টরা অ্যালাউ ছিল না। 2018-তে ভারত সরকার ট্যুরিস্টদের জন্য এটা ওপেন করে দেয়। যে সাদা অংশটা দেখছেন ওটা হচ্ছে সহায়ক নদী, আর তারপরে রয়েছে নোম্যান্স ল্যান্ড, ওখানে কিন্তু মাইন পোতা আছে। আর দূরে যে গ্রিনারি দেখছেন ওটা হচ্ছে ফ্রানো ভিলেজ। এখানে কিন্তু 50 টাকায় বায়োনোকুলার ভাড়া পাওয়া যায়। আপনারা বায়োনোকুলার দিয়ে দেখলে আরও স্পষ্ট দেখতে পাবেন। এই তুর্তুক এবং থাংয়ে আপনারা প্রচুর অ্যাপ্রিকট, আপেল গাছ, অ্যামন্ড এই সমস্ত গাছ দেখতে পাবেন। তাই এখানে প্রচুর ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। দেখুন, এটা হলো রোজবেরি, খেতে কিন্তু দারুণ। এবার আমরা থাং ছেড়ে বেরিয়ে যাচ্ছি তুর্তুকের দিকে। তুর্তুক ফিরতি পথে থাং থেকে 10 কিলোমিটার দূরে। এই হলো সহায়ক নদী আর তার উপরেই তুর্তুক গ্রাম। মেইন রোড থেকে একটু উপরে উঠতে হবে।
তুর্তুক ভিলেজ। এই পুলটা দিয়ে ওপারে যেতে হবে, ওপারেই হচ্ছে তুর্তুক ভিলেজ। পুলের উপর দিয়ে যাচ্ছি, কাঠের পুল, পুলটা খুব দুলছে। এই দেখুন অ্যাপ্রিকট এখনো পাকেনি, অ্যাপ্রিকট ভর্তি দেখুন এখানে। এখানে দেখুন চাষবাস হয়। এটা একটা গেস্ট হাউস, খারমাং গেস্ট হাউস। এই খারমাং গেস্ট হাউসে আপনারা চাইলে থাকতে পারেন। এই যে কার্ড নিয়েছি, এখানে ফোন নাম্বার আছে, আমি দিয়ে দেবো। এগুলো সব গম গাছ, গম চাষ হচ্ছে এখানে। এই তুর্তুক গ্রামও কিন্তু 71 সালে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর ট্যুরিস্টদের জন্য ওপেন হয়নি। 2010-এর পরে ট্যুরিস্টদের জন্য ওপেন হয়। লাদাখের মধ্যে আপনি এই তুর্তুক, থাং এই সমস্ত জায়গার মানুষদের বাল্টি বা উর্দু ভাষায় কথা বলতে দেখতে পাবেন, কারণ এখানে যারা বাস করে তারা হচ্ছে বাল্টি সম্প্রদায়। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান রয়েছে এর খুব কাছেই, 10 কিলোমিটার দূরে। এই হলো ন্যাচারাল ফ্রিজ। এই যে গর্তটা দেখছেন, এখানেই এই তুর্তুক গ্রামের বাসিন্দারা বিভিন্ন পচনশীল খাবার দাবার এখানে রাখতেন সংরক্ষণের জন্য। ইয়া খানা ক্যা হ্যায়, মেইন খানা? खाना अपना भले बोलते हैं, हाँ। वो बनाता है, खपन बनाता है, সবই বাল্টিক খাবার। बल्टी बल्टी किचन का पूरा बल्टी खाना बनाता है। বাল্টি সম্প্রদায়ের মানুষেরা এই ধরনের খাবার খান। এগুলো হচ্ছে শিয়া ফুল, এর নাম অনুসারেই এই এলাকার নাম সিয়াচেন। এটা হচ্ছে দ্য করিমস ক্যাফে। এখন লাঞ্চের টাইম পার হয়ে গেছে, তাই এখান থেকে একটা চিকেন রোল নিয়ে নিলাম। আমাদের ওখানকার মতো না, এখানকার মতোই টেস্ট, কিন্তু অনেক দাম, 299 টাকা নিয়েছে। তুর্তুক ঘুরে এবার আমরা চলে এসেছি শায়ক ওয়ার মেমোরিয়ালে, মেকিং অফ দ্য সিয়াচেন ওয়ারিয়র। তো এখানকার আর্মিরা কিভাবে ট্রেনিং নেন সেই সম্পর্কে জানানোর জন্য এখানে একটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এই হচ্ছে শায়ক নদীর ভিউ পয়েন্ট। এই জায়গাটা দেখুন, সামনে শায়ক নদী রয়েছে আর দুপাশে পাহাড়, মাঝখানের ভ্যালিটা দারুণ লাগছে দেখতে। আমরা আবার হোটেলে ফিরে আসলাম। রুমে ঢুকেই বিকালের স্ন্যাক্স দিয়ে দিয়েছে গার্লিক চিকেন। এবার ডিনার করবো, চলুন। ডিনারে দিয়েছে সাদা ভাত, একটা মিক্স ভেজ আর চিকেন রেজালা। আমরা আজ ডিস্কিটের হোটেল ছেড়ে যাব প্যাংগং লেকে। প্যাংগং এখান থেকে 160 কিলোমিটার। তো প্যাংগং যাওয়ার আগে আমরা হুন্ডারের স্যান্ড ডিউনসে ক্যামেল সাফারি করব, তারপর যাব। ব্রেকফাস্টে আজকে দিয়েছে কচুরি, আলুর দম আর বোঁদে। শুরু হয়ে গেছে হুন্ডারের বালিগাড়ি। ডিস্কিট থেকে হুন্ডারে যাওয়ার সময় হুন্ডার পর্যন্ত আপনাদের যাওয়া লাগবে না, তার আগেই আপনারা পেয়ে যাবেন এই স্যান্ড ডিউনস। এই নুব্রা ভ্যালিতে যে দুটি নদী আছে, মানে নুব্রা নদী এবং শায়ক নদী, এই দুটো নদীর উপকূলবর্তী এরিয়াতেই আপনারা এই রকম সাদা বালিয়াড়ি দেখতে পাবেন। এখানে আসলে উট সাফারি আপনারা করবেন, তবে এখানকার টিকিট আমার একটু বেশি মনে হলো, 500 টাকা করে পড়ছে এবং ঘোরাবে 15 মিনিট। এখানে আপনারা এটিভি রাইডও করতে পারেন। এই দেখছেন বালির মধ্যে এইরকম বাইক আপনাকে অনেকটা দূরে নিয়ে যাবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু কাউন্টারে এখনও লোক বসেনি। তো এই এটিভি রাইড পার হেড 1000 টাকা করে পড়ছে। সাদা পাহাড় আর নিচে বালিয়াড়ি, সেই বালিয়াড়ির উপর দিয়ে আমরা উটের পিঠে চড়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ডিস্কিট মনেস্ট্রিতে। লাদাখের নুব্রা ভ্যালির প্রাচীনতম এবং বৃহত্তম বৌদ্ধ মঠ হলো এই ডিস্কিট মনেস্ট্রি। এখানকার এন্ট্রি ফি পার হেড 50 টাকা। ওই দূরে দেখছেন লাদাখের বিখ্যাত ডিস্কিট মনেস্ট্রি। 1400 শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন চ্যাংজেম শেরাব জাংপো নামক একজন বৌদ্ধ ভিক্ষু। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুপ্পা বা ইউলোহ্যাট সম্প্রদায়ের অনুসারী এরা। এই ডিস্কিট মনেস্ট্রির মূল আকর্ষণ হলো 106 ফুট উঁচু বিশাল একটা মৈত্র বুদ্ধের মূর্তি। আর এই মনেস্ট্রিতেও যাওয়া যায়। এই নিচে থেকে 250টা সিঁড়ি ভেঙে তবেই আপনারা মনেস্ট্রিতে যেতে পারবেন। সেই জন্য ট্যুরিস্টরা সাধারণত এই মৈত্র বুদ্ধ পর্যন্তই আসেন। লে থেকে যে রোড দিয়ে আমরা এসেছিলাম সেই রোড দিয়েই আমরা ফিরছি।
কিছুটা গিয়ে বাঁদিকে রাস্তা ধরে যেতে হবে প্যাংগং লেকে। আমাদের সাথে সাথে শায়ক নদীও কিন্তু বহুদূর পর্যন্ত যাবে, তাই শায়ক নদীর সৌন্দর্য আমরা কিন্তু আরও বহুক্ষণ উপভোগ করতে পারবো। আমরা খালসাদ থেকে 50 কিলোমিটার প্যাংগংয়ের দিকে এগিয়ে এসেছি। এখানে এই শায়ক নদীর পাড়ে আমরা এখন লাঞ্চ করব। আর এই জায়গাটা অসাধারণ লাগছে। আমাদের লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, রুই মাছ আর চাটনি। এই যে এই জায়গাটার নাম হচ্ছে তাংসে। এই তাংসে থেকে আমাদের পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি কাটলো প্যাংগং লেকের জন্য। প্যাংগংয়ের এটা ফার্স্ট ভিউ, এটা পশ্চিম দিক। এই হচ্ছে লুকুং গ্রাম। এখান থেকে শুরু হচ্ছে প্যাংগং। প্যাংগংয়ের পাড়েই আজ রাত আমরা থাকবো। চলে এসছি এবার বহু প্রতীক্ষিত প্যাংগং লেকের কাছে। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া, সেই জন্য ঠান্ডাও ভীষণ। পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের লেক হলো এই প্যাংগং লেক। এই প্যাংগং লেকের দৈর্ঘ্য হচ্ছে 134 কিলোমিটার, যার 50% চীনের মধ্যে, আর ভারতের মধ্যে 40%, আর 10% নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ে। এই লেকের মেইন সৌন্দর্য হচ্ছে এর জলের কালার একদম নীল। এই হচ্ছে 3 ইডিয়টসের স্কুটার, 50 টাকা, বসলেই 50 টাকা। আমরা এবার আমাদের কটেজে চলে এসেছি। এই হচ্ছে প্যাংগং ব্লিস কটেজ। সামনেটায় বেশ জায়গা আছে। এই হচ্ছে রুম, বড় একটা খাট রয়েছে, সোফা, নিচে ম্যাট, বেড সাইড টেবিল, আর রুমের সামনের জানলা থেকেই আপনারা দেখতে পাবেন প্যাংগং লেক। এটা হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, এদিকে বেসিন, মিরর। তবে এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত ইলেকট্রিক লাইন থাকে, তাই এই সময়ের মধ্যে আপনারা মোবাইল বা ক্যামেরা চার্জ দিয়ে নেবেন। এই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, গোল্ডেন ফ্রাইড প্রন। ডিনারের টেবিলে বসে পড়েছি। এখন রাত 10:30, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকে ডিনারের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আমরা আজ প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর প্যাংগং ছেড়ে বেরিয়ে যাব সমরিরি লেকের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, চিকেন স্যুপ আর তরমুজ। প্যাংগং থেকে সমরিরির দূরত্ব প্রায় 300 কিলোমিটার, যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আজ সমরিরি লেকের পাশে করজক ভিলেজে থাকব। করজক যেতে হলে আপনি চুশুল হয়ে দুটো রুট পাবেন, একটা হলো সাগালা রুট আর একটা কাকসাংলা রুট। সাগালা রুট হলো তুলনামূলকভাবে সহজ পথ, আর কাকসাংলা রুট খুবই দুর্গম এবং রোমাঞ্চকর। প্যাংগং থেকে সমরিরি যাওয়ার পথে আমরা এই প্যাংগং লেক বরাবর প্রায় 20 কিলোমিটার মতো যাব। সমরিরি যাওয়ার পথে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে প্যাংগংয়ের নৈসর্গিক ভিউ দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখুন, বালি একদম লেকের ভেতরে ঢুকে গেছে, অনেকটা বিচের মতো মনে হচ্ছে। ও ফাটাফাটি। এই হচ্ছে চুশুল। আমরা এবার চলে এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল হলো একটি স্মৃতিসৌধ, যেটি নির্মিত হয়েছিল রেজাংলা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। 1962 সালে চীনের সাথে যে ভয়ানক যুদ্ধ হয়েছিল, ইতিহাসের পাতায় সেটিই রেজাংলা যুদ্ধ নামে পরিচিত। এর একটু সামনেই রয়েছে চায়না, রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এখানে প্রবেশের জন্য আপনাকে ভোটার আই কার্ড বা আধার কার্ড দেখাতে হবে। 1962 সালের প্রেক্ষাপট। দেশ স্বাধীন হয়েছে সবে 15 বছর হলো। না আছে আমাদের সেই রকম সৈন্যবল, আর না আছে ভালো অস্ত্রশস্ত্র। এই সময় চীন আমাদের অ্যাটাক করে বসে। তাদের সৈন্য সংখ্যা ছিল 3000 থেকে 5000, আর উল্টো দিকে ছিল মাত্র 120 জন ভারতীয় সেনা। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন মেজর শয়তান সিং। এই বিষম লড়াইয়ে আমাদের সেনারা কিন্তু একদমই পিছু হটেনি। অদম্য সাহসের সাথে বীর বিক্রমে তারা মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করে গেছেন। এরপর ভারত মায়ের সেই বীর সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এটা হচ্ছে সাগা ভিলেজ।
এই সাগা ভিলেজের নাম অনুসারেই এই রুটের নাম হয়েছে সাগালা রুট, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। ভেড়া এবং ছাগলের পাল দেখুন, সত্যি এই দৃশ্য দেখতে অসাধারণ লাগছে। আমরা হিনা ছেড়ে কিছুটা এগিয়ে এসেছি, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ফুলকপি আলুর ডালনা আর ডিম কারি। সিন্ধু নদের উপরে রয়েছে মাহে ব্রিজ, আমরা একটু পরে সেটা পার করব। আপনি যদি এই ব্রিজ ক্রস না করেন বা এখানে যদি ব্রিজ না থাকতো, তাহলে এই রুট দিয়ে সমরেরি যেতে আপনাকে আরও অনেক অনেক বেশি পথ পাড়ি দিতে হতো। এই হচ্ছে সিন্ধু নদ, আর এই আমরা মাহে ব্রিজ ক্রস করছি। সামনে দেখুন কিয়াগার লেক। এটি একটি নোনা জলের হ্রদ। দূর থেকে দেখলে এর জল নীল বা ফিরোজা রঙের মনে হয়। এর উচ্চতা 15,400 ফুট, মানে সমরেরি লেকের থেকেও বেশি। সমরেরি লেক, সমরেরি লেকের কাছে যে গ্রামটা রয়েছে এটা হচ্ছে করজক। সমরেরি লেকের পাশে একমাত্র এই করজকেই থাকার মতো হোটেল রয়েছে। এই সামনে দেখছেন সমরেরি লেক, আর আমাদের কটেজ হচ্ছে এই কটেজের নাম হচ্ছে সমরেরি ইন। এই হচ্ছে আমাদের রুমটা দেখুন বেশ বড়, আর খাটটাও বেশ বড়। আর এই হচ্ছে বাথরুমও দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, বেসিন, মিরর, যা যা দরকার সব কিছুই আছে। করজকের ভিউটা দেখেছেন, জাস্ট ফাটাফাটি। লেকের জল একদম নীল। লাদাখের মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে সমরেরি লেক কিন্তু দ্বিতীয়। এর উচ্চতা 14,836 ফুট। তো এই সমরেরি লেক লম্বায় 26 কিলোমিটার, চওড়ায় 3 থেকে 5 কিলোমিটার, আর এর গভীরতা 140 ফুট। আমাদের বিকালে স্ন্যাক্স দিয়েছে ভেটকি ফিশ ফ্রাই। রাত প্রায় 10:30, এখন ডিনার করব, চলুন। ডিনারে দিয়েছে সাদা ভাত, ডিম তরকা, ভেন্ডি আলু ভাজা, আর এদিকে রয়েছে সিমাইয়ের পায়েস। তো আজ এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি কেলংয়ের উদ্দেশ্যে। কেলং এখান থেকে 325 কিলোমিটার। ব্রেকফাস্টে আজকে দিয়েছে নানপুরি চানা মশলা। আমরা আজ 3টি ভয়ঙ্কর উঁচু উঁচু পাস ক্রস করতে চলেছি। প্রথমটা লাচুংলা পাস, তারপরেরটা নাকিলা পাস, তারপর বারালাচা পাস। এই হচ্ছে পুগা ভ্যালি, এখানে হট স্প্রিং রয়েছে। চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়, আর তার মাঝে রয়েছে এই ভ্যালি। আর হট স্প্রিং হচ্ছে এই জায়গায়, এই যে। এই হলো সকাল লেক। এই লেকেও রয়েছে প্রচুর লবণ, একদম সাদা লবণ, তাই একে সাদা জলের লেক বলে। এই যে দূরে দেখছেন, এগুলো হচ্ছে কিয়াং, মানে ওয়াইল্ড ডানকি। লাদাখের এই দিকটাতে আপনারা এগুলো বেশি দেখতে পাবেন। আশেপাশের বরফ এটা জানান দিচ্ছে যে আমরা লাচুংলা পাস আসতে চলেছি। একেবারে রাস্তা জুড়ে রয়েছে আমরা এই লাচুংলা পাস পার করে যাচ্ছি। এর উচ্চতা 16,616 ফুট। এই সামনে নাকিলা পাস। নাকিলা পাসের উচ্চতা 15,547 ফুট। নাকিলা 15,547 ফুট। এই হচ্ছে গাটা লুপস, 21টা খাড়া হেয়ারপিন লুপ রয়েছে ওখানে। এটা নাকিলার পরপরই পড়বে। আমরা এখনো গাটা লুপসের উপরেই আছি, এখনো পার করতে পারিনি। আমরা গাটা লুপ পার করে নিচে এসেছি, আর এখানে ওই পাহাড়ে আমরা বুনো হরিণ দেখতে পাচ্ছি। এই দেখুন। আমাদের লাঞ্চ দিয়েছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি সয়াবিন। এই হলো সাটচু। বরফে একদম মুড়ে আছে বারালাচালা পাস, 16,040 ফুট উচ্চতা। ও স্বর্গ, স্বর্গ। আমার থেকেও উঁচু বরফ, চারিদিকে বরফ। এখানে ছবি তোলার জন্য খুব ভিড় লেগে গেছে। আর এখানে কিন্তু স্নো অ্যাক্টিভিটিও আছে। কিতনে কা ভাইয়া? 1000 স্যার। ও দারুণ লাগছে।
এই হলো জিসপা। শেষ পর্যন্ত আমরা কেলংয়ে এসে পৌঁছালাম, আর এখন বাজে 7টা। কেলংয়ে এই হলো আমাদের হোটেল, হোটেল কলিঙ্গ অ্যাবোর্ড, রুম নম্বর 405। রুমটা দেখুন, বেশ বড় রুম, খাট দেখুন, বড়সড় খাট। আর এই হচ্ছে বাথরুম, কোমোট, বেসিন, মিরর। কেলংয়ে এখন হালকা বৃষ্টি হচ্ছে, আর সামনেটা দেখুন, এখানেও সব পাহাড় সাদা। আমাদের বিকালে স্ন্যাক্স বলতে আজকে তেমন কিছু দিতে পারেনি, এই বিস্কুট আর চা দিয়েছিল। এখন রাত 10টা, চলুন ডিনার করব। ডিনারে দিয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, আর এদিকে চিকেন কারি। আমরা এখন আছি কেলং বাজারে। এখান থেকে ব্রেকফাস্ট করে একটু পরেই আমরা যাব মানালি। এই হলো কেলং বাস স্ট্যান্ড। ব্রেকফাস্টে দিয়েছে লুচি আলুর তরকারি। কেলং থেকে মানালি 70 কিলোমিটার, আমরা অটল টানেল হয়ে যাব। এখন আমরা অটল টানেলের নর্থ পোর্টালে দাঁড়িয়ে আছি। এই জায়গায় আমরা 2 মাস আগে ছিলাম, কি বরফ ছিল। আর এখানে দেখুন একদম মেলা বসে গেছে, আগে কিন্তু এত দোকান ছিল না। জিপ লাইন এখনো আছে, কিন্তু কোথাও বরফ নেই। এই আমরা অটল টানেলে ঢুকছি। এখন দাঁড়িয়ে আছি সোলাং ভ্যালিতে। এই যে দেখছেন, এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। এই উপরে নিয়ে যাবে রোপওয়েতে করে, এই যে। আর এইদিকে রয়েছে প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিং 2 জায়গা থেকে হয়, এটা নিচের থেকে, এই জায়গার থেকে ওঠে, আর এই মাঠে নামাবে। আরেকটা হচ্ছে রোপওয়েতে করে উপরে যাবেন, সেখান থেকে ছাড়বে, সেটা 4000 টাকা পড়ে। আর নিচে যেটা দেখালাম, এখান থেকে যেটা ছাড়ে, সেটা 1600 টাকা পড়ে। আমরা মানালিতে এসে পৌঁছালাম, এখন 2:30 বাজে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল উদয় হিমালয়া। রুমে ঢোকার আগেই চলুন লাঞ্চ করব। লাঞ্চে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, ডিম আর ধোকার ডালনা। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, রুম নম্বর 203। বেশ বড় সড়ো রুম একটা, খাটটাও বেশ বড়। রুমের একটা ব্যালকনি রয়েছে, দেখুন ব্যালকনির থেকে কি সুন্দর ভিউ সামনের। বাথরুমটা দেখুন, বাথরুমটাও বেশ বড় সড়ো, গিজার, কোমোট, বেসিন, মিরর। এই হলো বিয়াস বা বিপাশা নদী, যেটা মানালির উপর দিয়ে গেছে। আমাদের বিকালে স্ন্যাক্স দিয়েছে চিকেন পকোড়া। ডিনারে দিয়েছে পোলাও, নবরত্ন সবজি আর মটন কষা। আমাদের লাদাখ ট্যুর কমপ্লিট হলো, এবার মানালি হোটেল থেকে বিদায় নেব। লাদাখ তো আমাদের খুবই ভালো লাগলো, আপনারা আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই ট্যুরে পার হেড টোটাল কত খরচ হতে পারে। এজেন্সি নিচ্ছে ট্রিপল শেয়ারিংয়ের জন্য 42,500 আর ডবল শেয়ারিংয়ের জন্য 43,500। ট্রেন টিকিট যাওয়া আসা মিলে পড়ছে 3,975 টাকা, আমি 3 এসিতে ধরেছি। আর ফেরাটা চণ্ডীগড় থেকে হবে। যাওয়া আসা মিলে ট্রেনের খাবার ধরেছি আমি 600 টাকা। পুরো ট্যুরে এক্সট্রা অনেক জল কিনতে হবে, কারণ এজেন্সি যা দেবে তা পর্যাপ্ত নয়, তার জন্য পার হেড আমি 200 টাকা ধরেছি। সিম কার্ড কিনতে হবে, সেটা পড়ছে 350 টাকা। ক্যামেল সাফারি 500 টাকা, আর এন্ট্রি ফি এবং এক্সট্রা খরচ হিসাবে আমি 600 টাকা ধরেছি। তাহলে লাদাখ ট্যুরের জন্য পার হেড টোটাল খরচ পড়ছে ট্রিপল শেয়ারিংয়ের জন্য 48,725 টাকা আর ডবল শেয়ারিংয়ের জন্য 49,725 টাকা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।